ভারী অদ্ভুত ছেলে। এতক্ষণ ওখানে আমি কাতরাচ্ছিলাম, আমি সাহায্য চাইছিলাম, আর তুমি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলে। হ্যাঁ, হঠাৎ কি হলো যে আমাকে সাহায্য করতে এলে? এসব কথা এখন না বললেই না, চলুন না। মজা নিচ্ছিলে না? এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিলে তো ভাই আমি। এটা তুমি কি করছো? যে তোমাকে চোরাবালির থেকে উদ্ধার করলো তার সঙ্গে তুমি এই ব্যবহার করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, আমার মাথা একদম ঠিক আছে। এই ছেলেটা একটু আগে পর্যন্ত আমার সাথে যা ব্যবহার করেছে তোকে মারাই উচিত। তুমি কি বলছো? কি ব্যবহার করছি পুষ্পক তোমার সঙ্গে, যার জন্য তুমি ওকে? হ্যাঁ, আমি ওকে মারতে চাইছি, কিন্তু একটু আগে ও আমাকে প্রাণে মারতে চেয়েছিল। তার মানে? তবে শোনো, তুমি তখন আসোনি। আমার পাটা চোরাবালিতে আটকে গেছিল। আমি কিছুতেই বেরোতে পারছিলাম না। আমি বারবার করে বলছিলাম আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কিন্তু কিন্তু এই ছেলেটা আমার দিকে তাকিয়ে চুপচাপ ওখানে দাঁড়িয়েছিল। অগ্নি, আমার বিশ্বাস হচ্ছে না। তোমার কোথাও একটা ভুল হচ্ছে। পুষ্পক এমন মানুষই নয়। আমি তো বুঝতেই পারছি না হঠাৎ কি হলো। আমি অগ্নিকে সাহায্য করলাম না কেন? অগ্নি ওর সঙ্গে এমন দুর্ব্যবহার করলো আর পুষ্পক শান্ত হয়ে তার চুপচাপ সহ্য করছে। আশ্চর্য। এই ছেলেটা কিন্তু খুব খারাপ। আমি ওর আসল রূপটা না চিনে গেছি। চুপ করো অগ্নি, ভুলে যেও না পুষ্পকে কিন্তু তোমার প্রাণ বাঁচিয়েছে। তুমি এটা অস্বীকার করতে পারো না অগ্নি। অগ্নি, তুমি কিন্তু উপকারীর মর্যাদা দিচ্ছ না। এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি। পুষ্পক, অগ্নির এই ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি ওকে ক্ষমা করে দাও। ভূমি এটা কি করলো? এই ছেলেটার কাছে ক্ষমা চাইলো? তার মানে ভূমি আমার কথা না বিশ্বাস করে এই সত্য পরিচিত ছেলেটাকে বিশ্বাস করছে। আর অগ্নি, তুমিও পুষ্পকের কাছে ক্ষমা চেয়ে নাও। থামো তুমি আমাকে অবিশ্বাস করে ওর পক্ষ নিয়ে কথা বলছো, আবার আমারও ক্ষমা চাইছো। তবে শোনো, আমি কোনো অপরাধ করিনি, অপরাধ করেছে এই ছেলেটা। এখন আমি বুঝতে পারছি, আমাকে না সাহায্য করে এই ছেলেটা আমাকে মারতে চাইছিল। পুষ্পক কেন তোমায় মারতে চাইবে? এ তোর কি স্বার্থ? আমি জানি না, তবে একটা কথা সত্যি, আমি যখন বালির মধ্যে ডুবে যাচ্ছিলাম তখন ও আমাকে না দেখার ভান করে চুপচাপ এক জায়গাতে দাঁড়িয়েছিল। কিন্তু অগ্নি, আমি তো এসে দেখলাম ও তোমাকে সাহায্য করছে, লতা পাতা দিয়ে তোমাকে টেনে তুলছে। এইখানটাই হিসেব মিলছে না ভূমি। ও এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পরে এমন কি হলো যাতে আমার প্রতি দরদ উঠলে উঠলো? তোমার ডাক শুনে ও হঠাৎ কেমন বদলে গেল। ভূমি, আমার মনে হচ্ছে ও তোমার কাছে ভালো সাজার চেষ্টা করছে। তুমি না হলে তো ওর চোখের সামনে আমি মরে যেতাম। অগ্নি, তবে আজ কিন্তু তুমি আমাকে খুব আঘাত দিলে ভূমি। সে কবে থেকে তুমি আমার বন্ধু। সুখ দুঃখে বিপদে আপদে আমরা একে অপরের পাশে থেকেছি, আর আজকে আমাকে না বিশ্বাস করে তুমি এই ছেলেটাকে বিশ্বাস করছো। অগ্নি, শোনো আমার কথা। আমি যা দেখেছি সেটাই বিশ্বাস করেছি। চোখে দেখাটাই সব, আর মনের দেখাটা? চোখে যা দেখা যায় সবসময় কি তা সত্যি হয় ভূমি? অগ্নি, আমি কি ভুল করলাম? বুদ্ধিরাম, এখানে তো কারোর টিকেই দেখতে পাচ্ছি না। কাউকে ভূমি বা অগ্নির কথা জিজ্ঞেস করবো কি করে? দেখেছি কিরকম কাণ্ড। অন্ধকার নামতেই ভোজবাজির মতন সব কোথায় উধাও হয়ে গেল। যুবরাজ আর সেনাপতি কন্যাকে খুঁজে না পেয়ে মনটা কিন্তু বড় অস্থির হয়ে উঠেছে। আশ্রমের বাইরে যাব, সে পথ তো অন্ধকারে খুঁজে পাচ্ছি না। এখন কি করা উচিত আমার?
আমাদের? এভাবে চুপচাপ বসেই বা থাকবো কি করে? ভাবছো হয়নি? যা ভাবছো ঠিক ভাবছো, একদম ঠিক ভাবছো। এমনটাই তো ভাবা উচিত। তুমি যা ভাবছো আমিও কিন্তু তাই ভাবছি। কেমন করে বুঝলাম? তুমি এটাই ভাবছো যে এই আশ্রমে এসে কি লাভ হলো, কি লাভ হলো আমাদের এখানে এসে? সেই তো কি হলো, কাণ্ডটা যুবরাজ রাগ দেখিয়ে কোথায় বেরিয়ে গেলেন, এবার তাকে খুঁজতে পেছন পেছন সেনাপতি কন্যা গেলেন, আর তারা ফিরেও আসছে না। এদিকে দুপুরবেলাতে পেট পুড়ে খাওয়াও হয়নি, ঘুমে একেবারে চোখ ভেঙে পড়ছে, সারাক্ষণ ঘুম 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 কেমন একটা ঘোর চলছে। তার উপরে আমরা এই অন্ধকারে খুঁজে মরছি। কি হলো, মুখে রাখাচ্ছে না কেন? তুমি যা ভাবছো আমিও তাই ভাবছি আর কি। আমি কি ঠিক ভেবেছি বলো তো, যে আমি তোমার মনের কথা বুঝতে পারলাম? এটা ঠিক ভেবেছি তো? মনের কথা বুঝতে পেরেছি। আচ্ছা, এটা কি আশ্রমের গুণ? এই যে মনের কথা বুঝতে পেরে যাচ্ছি। না 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 না, এইটা আমার গুণ। হ্যাঁ, এইটা কিন্তু আমার গুণ। তবে এটা ঠিক যে আশ্রমে এসে কিন্তু আমরা কিছুই শিখিনি। আচ্ছা, খিদে কি আমার একা আর পাচ্ছে নাকি তোমরা পাচ্ছে? তাই না? তোমার তো পাওয়া উচিত, স্বাভাবিক। কি হলো বলো? বুদ্ধিরাম, এত বকবক করো না তো, আমার একদম ভালো লাগছে না। বক বক না করলে তো খিদের কথা মনে পড়ে যায়। আচ্ছা, তোমার তো খিদে পায়, তোমার তো আমার থেকে বেশি খিদে পায়, কিন্তু তুমি তো কখনো খিদের কথা বলো না। খিদে আমারও পাচ্ছে বুদ্ধিরাম, খিদের চোটে মাথার ঠিক নেই। এদিকে অগ্নির ঘুমের জন্য চিন্তা হচ্ছে, তার মাঝখানে তুমি। আর একবার যদি খাবার কথা বলে বকবক করো না, আমি কিন্তু তোমাকেও খেয়ে ফেলবো। না না না, অহংকার সে দয়া করে করো না। আচ্ছা ঠিক আছে, আমি না এবারে মুখে কুলুপ দিলাম, এখন থেকে যা বলবো আমি ইশারায় বলবো। ঠিক আছে? বুদ্ধিরাম, তোমার উপর রাগ করাও কঠিন, জানো তো? সত্যি তুমি না। চলো ওদিকটা খুঁজে দেখি, এসো। অগ্নি, অগ্নি, আমি তোমায় অবিশ্বাস করছি না, আর আমার বন্ধুত্বেও কোনো খাত নেই। তুমি আমায় ভুল বুঝো না। এখন চলো, আমাদের আশ্রমে ফিরে যেতে হবে। হৈমি, বুদ্ধিরাম ওরা আমাদের জন্য অপেক্ষা করছে, না হলে ওরা আবার চিন্তা করবে। এসো। বিশ্বাস করুন, আমি জানি না কেন আপনি আমার উপর এতটা রেগে আছেন। কিন্তু আমি যদি অজান্তে আপনাকে দুঃখ দিয়ে থাকি বা আমি কোনো অপরাধ করে থাকি, আমাকে ক্ষমা করবেন, দয়া করে ক্ষমা করবেন আমাকে। তুমি না বুঝে একটাও কাজ করোনি, যা করেছো জেনে বুঝে করেছো। আমার চোখের সামনে থেকে চলে যাও। অগ্নি, অগ্নি, পুষ্পক তো তোমার কাছে ক্ষমা চাইছে। দেখো, এর পরেও তোমার ওর উপর রাগ করে থাকাটা উচিত হবে না। চলো, আমরা আশ্রমে ফিরে যাই। এই মেয়েটার জন্য আজ তুমি বেঁচে গেলে অগ্নি, খুব বেঁচে গেলে। মেয়েটা আর একটু দেরি করলেই চোরাবালিতে ডুবে মরতে তুমি। তবে তোমায় আমি কিছুতেই ছাড়ব না। এই মেয়ের জীবন থেকে তোমাকে আমি সরিয়ে দেবই দেব, দেখে নিও। পাপ, পাপ তার কাজ করা শুরু করবে এবার। ছেলেটা এবার একের পর এক অন্যায় করা শুরু করবে। রানীমা যা চাইছেন তা কি সত্যি সত্যি করবে? সত্যি কি ছেলেটা একের পর এক অন্যায় করবে? তুই যত অন্যায় করবি তত আমার হাতের পুতুল হয়ে যাবি, আমার বশ্যতা মানতে বাধ্য হবি। তোকে দিয়ে
তোকে দিয়েই আমি আমার সমস্ত কাজ আদায় করব। শুরু কর, শুরু কর, তোর অন্যায় করা শুরু কর। আমি আর ধৈর্য ধরতে পারছি না, ছটফট করছি আমি। দিব্যাচার্যের কাছ থেকে অর্ধেক মানচিত্র পাওয়ার জন্য, আর ওই ভূমি আর অগ্নিকে মারার জন্য। বাপ যত তোকে কুড়ে কুড়ে খাবে, আমি ততই জয়ের হাসি হাসবো, জয়ের হাসি হাসবো। ওরা ফিরে আসছে। অনেক দেরি হয়ে গেল। ওদের বাকি বন্ধুরা হয়তো চিন্তা করছে। তুমি যাও, ওদের বন্ধুদের বলো যেন চিন্তা না করে। ঠিক আছে। তাহলে ওরা ফিরে আসছে, অর্থাৎ অর্থাৎ ভূমি আর পুষ্পক অগ্নিকে খুঁজে পেয়েছে। অগ্নির সঙ্গে আমি দেখা করতে চাই, শুনতে চাই অগ্নির কথা। আসুক অগ্নি। বৃথাই মনে হচ্ছে আমরা এদিক ওদিক খুঁজছি। তার চেয়ে বরং একটা কাজ কর, আমরা যদি প্রধান ফটকের বাইরে গিয়ে খুঁজি, কাজ হতে পারে। বেশ, তাই চলো। তোমাদের ওই দুই বন্ধুর জন্য চিন্তা করো না, ওরা ফিরে আসছে। কি নাম তোমার? আমার নাম আদিত্য। আদিত্য, খুব মিষ্টি নাম। তুমি একবার বাঘ হয়ে দেখাবে? কি নাম জানো তোমার? আদিত্য। হ্যাঁ, আদিত্য, তুমি জানো যে ও বাঘ? আমি সব জানি। আরে একবার বাঘ হন না গো। কি হলো, হন না? আরে বাঘ হন না গো। তুমি ভয় পাবে না তো? না, আমি ভয় পাই না। বাঘের পিঠে চড়া আমার খুব শখ। আচ্ছা, তো দাও না, যখন ইচ্ছে হয়েছে একবার বাঘ হয়ে দেখাও, দেখো। চটপট চটপট। এই দেখো বাঘ, ভালো করে দেখে নাও, চড়বে নাকি? চড়বে, পিঠে চড়বে। হ্যাঁ, কি মজা, ঘোড়ার পিঠে চড়ার থেকে বাঘের পিঠে চড়া বেশি মজা। ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। বাঘের পিঠে চড়তে পারে কজন? বাঘের পিঠে চড়ার মজাই আলাদা। প্রণাম আচার্যদেব। এদেরকে এনেছি। তুমি চলে গিয়েছিলে কেন? আমি রূপনগরের ভাবি রাজা, আর সেটা জানার সত্ত্বেও আমাকে যোগ্য সম্মান দেওয়া হয়নি। তুমি দাবি করছো তুমি রূপনগরের ভাবি রাজা। বেশ, কিন্তু তুমি যে রূপনগরের ভাবি রাজা তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ? এই যে
রাজমালা, তুমি আর ভূমি, তোমাদের মধ্যে যে রাজা হওয়ার যোগ্য সেই পাবে এই রাজমালা। আচার্য, আপনি হঠাৎ যোগ্যতার কথা কেন বলছেন? যোগ্যতায় কি আছে? আমি আমি রূপনগরের উত্তরাধিকারী, আর রূপনগরের সিংহাসন এই রাজমালা, এর প্রতি আমার জন্মগত অধিকার। উত্তরাধিকার সূত্রেই যদি সিংহাসনের অধিকারী হওয়া যেত, তাহলে রাজা দেবরথ কোনোদিনই রূপনগরের সিংহাসনে বসতে পারতেন না। রাজাকে যোগ্যতা অর্জন করতে হয়, তার জন্যে তাকে কঠিন পরীক্ষা দিতে হয়। কাল থেকে তোমাদের দুজনের প্রশিক্ষণ শুরু হবে। দিব্যাচার্যকে অগ্নিকে সব বলে দেবেন? উনি তো সবই জানেন। আর প্রশিক্ষণ শেষে দুজনের মধ্যে হবে লড়াই। সেই লড়াইতে যে জিতবে সেই হবে রূপনগরের উত্তরাধিকারী। আচার্যদেব, আমি কোনো লড়াইয়ে যেতে চাই না। আচার্যদেব, ও হয়তো হেরে যাওয়ার ভয়ে লড়তে চাইছেন, কিন্তু আমি রাজি। তোমাদের মধ্যে যে হারবে তার লজ্জার কিছু নেই। মোহিনীকে হারাতে গেলে তোমাদের দুজনকে এক হয়ে লড়াই করতে হবে, কিন্তু অধিনায়কহীন একটা দলের পক্ষে জেতাটা খুবই কঠিন। তাই এই রাজমালা যার কাছে থাকবে, যে এই রাজমালা অর্জন করবে, সে হবে এই আগামী কঠিন যাত্রাপথের অধিনায়ক। আর সেই অধিনায়ক হতে গেলে যোগ্যতা অর্জন করতেই হবে, কারণ রূপনগরের সিংহাসন হলো পবিত্র। আমার পূর্বসূরি দিব্যাচার্য এই রূপনগরেই পিশাচকে বন্দী করেছিলেন, কিন্তু ভাগ্যের পরিহাসে আজ রূপনগর পিশাচের কবলে। পিশাচকে পরাজিত করতে হলে তোমাদের পার হতে হবে 7 সমুদ্র 13 নদী। যেখানে আছে ভাগ্যের ঝর্ণা, সেখানেই পাবে তোমরা দিব্য জ্ঞান। সেই দিব্য জ্ঞানের সাহায্যেই তোমরা পরাজিত করতে পারবে পিশাচকে। বুঝতে পারছি, এরপর সামনে আরো কঠিন পথ। আমি জিতব, তার কারণ আমি দক্ষ যোদ্ধা। যেভাবেই হোক আমাকে প্রশিক্ষিত হতেই হবে। আমাকে পিশাচের বিরুদ্ধে লড়ার শক্তি অর্জন করতেই হবে। কিন্তু আচার্যদেব, আমরা পথ চিনব কি করে? আমি তোমাদের সাহায্য করব। আমার কাছে এক থাক, বাকি কথা পরে হবে। তোমরা এখন যাও, বিশ্রাম করো। পুষ্পক, আচার্যদেব, তুমিও এখন যাও। প্রণাম। কি
বলতে গিয়ে থেমে গেলেন আচার্যদেব? কি আছে ওনার কাছে যা আমাদের যাত্রাপথে সাহায্য করবে?